ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করি তোমাদের জন্য। আর এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ এখন বিভিন্ন টপিকের উপর ডিসকাশন করি এবং এগুলো তোমাদের খুব কাজে লাগবে। আগামী যে এক্সামগুলো আসছে, যেমন WBCS হচ্ছে, মিসলেনিয়াস আছে, হ্যাঁ, কলকাতা পুলিশ আছে, WBP আছে। তো আমার এই নোটটা আমি যেটার মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমাদের দিয়ে দেবো। আর এই যে ব্যাংকিং সিস্টেম, আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, ব্যাংকিং সিস্টেম, অনেকে আমাকে বলছে যে স্যার ইকোনমিক্সের কিছু টপিক নিয়ে আপনি ডিসকাশন করুন। আমি আগে কোচিংয়ে পড়াতাম, তো তাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি, স্যার আপনি ইকোনমিক্সটা একটু পড়ান। তো এই ইকোনমিক্সের ফার্স্ট যে ব্যাপারটা, যে ন্যাশনাল ইনকাম ছিল, সেই ন্যাশনাল ইনকামের উপর একটা ভিডিও আমি দিয়েছি, যদিও সেটা কমপ্লিট ভিডিও নয়, আরও তার উপর অ্যাডিশন আছে। তো আজ শুরু করছি আমি ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া। এই ব্যাংকিং সিস্টেম থেকে অনেক কোয়েশ্চান আসে, WBCS থেকে প্রিলি মেন সব জায়গায় আসে, এবং অন্যান্য যে CGL বা CHSL সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম সেখানেও লাগে। ইকোনমিক্সের যে কোনো কিছু করতে গেলে ফার্স্টে বুঝতে হয়, কনসেপ্ট বিল্ডিং দরকার। তো আজকে আমি কনসেপ্ট বিল্ডিংয়ের উপর ফোকাস করব। তো ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া ফার্স্ট আজকে যে চ্যাপ্টারটা। তো ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে আমাদের যে নলেজটা আছে, দেখো আমাদের মেন যেটা মাথায় আসে সেটা হচ্ছে ট্রানজ্যাকশান। ব্যাংকিং সিস্টেমে ফার্স্ট যে আমাদের আইডিটা আছে, যেটা হচ্ছে ট্রানজ্যাকশান। তো ব্যাংক হচ্ছে এমন একটি সংস্থা, এমন একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যার কাজ হচ্ছে ডিপোজিট নেওয়া এবং লোন ডিসবার্স করা। তাহলে মেন পারপাস অফ দ্য ব্যাংক কি? মেন পারপাস হচ্ছে ডিপোজিট নেওয়া এবং লোন ডিসবার্স করা, এবং এটাই তার প্রাইম কাজ। তার সাথে যে আমরা যে ট্রানজ্যাকশানগুলো করি ডে টু ডে, সেই ট্রানজ্যাকশানগুলোকেও অথরাইজ করা। তো ব্যাংকের এইটা কাজ। কিন্তু আমরা যদি ব্যাংকিংয়ের হিস্ট্রি দেখি, তো আমাদের আগে কিন্তু ব্যাংকিং সিস্টেম ছিল না। লেনদেনের জন্য মানুষ প্রাচীন যুগে তখন বার্টার সিস্টেম ব্যবহার করত। বার্টার সিস্টেম মানে পণ্য আদান প্রদানের মাধ্যমে যেটা ট্রানজ্যাকশান। কিন্তু এখন কি হয়, এখন আমাদের হাতে এসেছে কারেন্সি নোট, এবং কারেন্সি নোট হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে লিগ্যাল টেন্ডার। লিগ্যাল টেন্ডার কেন বলা হয় না, যে দেশের সেন্ট্রাল ব্যাংক সেটা ইস্যু করে, সে প্রমিস করে যে এই নোটটা সারা দেশের মধ্যে লাগু থাকবে, মানে এফেক্টিভ হবে। তো সেই জন্য বলা হয় লিগেল টেন্ডার। আমরা যে নোটগুলো দেখি সেগুলো দেখবে ভালো করে যদি দেখো, সেটা লেখা থাকে লিগেল টেন্ডার। তো লিগেল টেন্ডার কথাটার মানে হচ্ছে এইটাই, যে আমাদের সারা দেশের মধ্যে এটা লিগেলি এফেক্ট আছে, মানে লিগেলি ভ্যালিড। তো এটা হচ্ছে লিগেল টেন্ডার। তারা আমি কারেন্সি সিস্টেমটা তোমাকে বললাম। এবারে যে ব্যাংকিংয়ের ব্যবস্থা, সেই ব্যাংকিং আসল জায়গাটাতে আসি। ব্যাংকিং হচ্ছে ওই যে বললাম, ডিপোজিট নেওয়া এবং লোন ডিসবার্স করা মেন পারপাস। ব্যাংকিংয়ের হিস্ট্রি যদি দেখি, তো ফার্স্ট ব্যাংক হচ্ছে ভারতের, সেটা হচ্ছে হিন্দুস্তান ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা 1770 সালে ব্রিটিশদের কর্তৃক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তারাই সেটা কিন্তু রেগুলেট করত বা তত্ত্বাবধান করত। তারপরে আসে যে লিমিটেড লায়াবিলিটির একটা ব্যাংক, সেই লিমিটেড লায়াবিলিটির একটা ব্যাংক হচ্ছে ঔধ কমার্শিয়াল ব্যাংক, যেটা 1881 সালে হয়। এগুলো কোয়েশ্চান আসে MCQ বিভিন্ন এক্সামে, যে ফার্স্ট ব্যাংক উইথ লিমিটেড লায়াবিলিটি, সেটার নাম কি? সেটা হচ্ছে ঔধ কমার্শিয়াল ব্যাংক। লায়াবিলিটি মানে কি? লায়াবিলিটি আমি আর অ্যাসেট দুটাই বলে দিচ্ছি। অ্যাসেট মানে হচ্ছে কোনো ব্যাংকের অ্যাসেট হচ্ছে সেই ব্যাংকের লোনস, যত লোনস দেয় সেই লোনস থেকে কিন্তু ইন্টারেস্ট পায়, তার মানে সেটা তার অ্যাসেট। আর লায়াবিলিটি মানে আমরা যে ডিপোজিট করি টাকা সেভিংস অ্যাকাউন্টে, হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্টে, সেগুলো হচ্ছে তার লায়াবিলিটি বা দায়। যে কোনো দিন আমরা সেই টাকাটা তুলতে পারি, যদি সেটা ডিমান্ড ডিপোজিট হয় তো আমরা যে কোনো দিন তুলতে পারি, তার জন্য সেটা হচ্ছে দায়। তো লায়াবিলিটি মানে হচ্ছে ব্যাংকের যে পরিমাণ যে ডিপোজিট থাকে, সেগুলো হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি। তো লিমিটেড লায়াবিলিটি ব্যাংক হচ্ছে ফার্স্ট লিমিটেড লায়াবিলিটি ব্যাংক,
ঔধ কমার্শিয়াল ব্যাংক। তারপরে যে ব্যাংকটার নাম বলতে হয় সেটা হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক। ভারতীয়দের দ্বারা পরিচালিত পিওরলি ইন্ডিয়ান ব্যাংক ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল পিওরলি ইন্ডিয়ান ব্যাংক। তো তারপরে যে ব্যাংকিং হিস্ট্রি সেখানে আমরা দেখব যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রূপ নেয়। তো এটা ছিল হিস্ট্রি, এটা কিন্তু কোনো কনসেপ্টের ব্যাপার নেই, এটা ছিল হিস্ট্রি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যা ইনফরমেশন বললাম সেই ইনফরমেশনগুলো তোমরা লিখে রাখো। তাহলে ফার্স্ট ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। সেকেন্ড ব্যাংক যেটা আমরা জানলাম সেটা ঔধ কমার্শিয়াল ব্যাংক, যেটা লিমিটেড লায়াবিলিটির ব্যাংক। আর তারপরে জানলাম আমাদের দেশীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত বা ইন্ডিয়ানদের দ্বারা পরিচালিত ব্যাংক সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারপরে যেটা জানলাম যে আমাদের কাছে যে স্টেট ব্যাংক আছে সেটা ইম্পেরিয়াল ব্যাংক থেকে তৈরি হয়েছে 1955। তো এইভাবে কিন্তু আমরা ব্যাংকিং হিস্ট্রিটা জানছি। তারপরে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে মেন সেন্ট্রাল ব্যাংকের কথা। মানে যে কোনো দেশের একটা ব্যাংক থাকে, সেই ব্যাংক দেশের সমস্ত ফাইন্যান্সিয়াল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ফাইন্যান্সিয়াল কার্যকলাপ মানে যাবতীয় ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তো সেই ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের যত রকম ব্যাংক আছে সব ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংকের কর্তৃত্বাধীন কাজ করে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হিস্ট্রিটা একটু জেনে নিই। এইখান থেকে কোয়েশ্চেন আসে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935। এই ডেটটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এই ডেটটা মনে রাখবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় 1935 1 এপ্রিল, এবং এটা একটা আইনের দ্বারা তৈরি হয়, সেটা হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934। আরবিআই অ্যাক্ট 1934। এবং এই ব্যাংক তৈরি করার যে পরামর্শ, সেই পরামর্শটা দিয়েছিলেন হিল্টন ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশনের পরামর্শে এই ব্যাংক তৈরি হয়। এবং এই ব্যাংক তৈরি হওয়ার যে আইনটা হয়েছিল সেটা হয়েছিল আরবিআই অ্যাক্ট 1934, 1934। তারপরে আমাদের যে ব্যাপারটা দেখা হয় যে ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ। এই জাতীয়করণের ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ব্যাংকের যা অ্যাসেট আছে সেই অ্যাসেটটা দেশের হাতে চলে যাচ্ছে, গভর্নমেন্টের হাতে চলে যাচ্ছে। প্রাইভেট থেকে একটা হচ্ছে কিন্তু গভর্নমেন্টের হাতে চলে যাচ্ছে। তো ন্যাশনালাইজেশন হয় 1949 সালের 1 জানুয়ারি। একদম অ্যাকিউরেট ডেট মনে রাখবে, 1 জানুয়ারি 1949 ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ, আর 1 এপ্রিল 1935 সেটা হচ্ছে প্রতিষ্ঠা। এছাড়া আমরা ন্যাশনালাইজেশনের কথা যখন বলি তখন সেই ন্যাশনালাইজেশন হচ্ছে 1969-এ একবার ন্যাশনালাইজেশন হয়েছে, সেখানে 14টা ব্যাংক কিন্তু ন্যাশনালাইজ করা হয়। তারপরে 1980-তেও একবার ন্যাশনালাইজ হলো, সেখানে 6টা ব্যাংক হলো। এভাবে ন্যাশনালাইজেশনের মাধ্যমে কিন্তু দেশের সম্পত্তিতে মানে যেটা উন্নতি হয়। 1969 সালে 14টা ব্যাংক এবং 1980 সালে 6টা ব্যাংককে ন্যাশনালাইজ, মানে টোটাল 20 তার মধ্যে ব্যাংক। তারপরেও আবার ন্যাশনালাইজেশন হয়েছে, তো সেগুলো আমরা পরে জানবো। এখন যে ব্যাপারটাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1969 সালে 14টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়। এখানে কোশ্চেন পাবে। তারপরে আসছি যে প্রতিষ্ঠান যে তৈরি হয় সেটার স্ট্রাকচার কি। দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা যদি আমি দেখি তো একজন গভর্নর থাকে প্লাস 4 জন ডেপুটি গভর্নর থাকে। এবং এই যে স্ট্রাকচার, সেখানে ফার্স্ট যে গভর্নর হয়েছিলেন, প্রথম রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ছিলেন তিনি ছিলেন বিদেশি, তিনি ছিলেন ব্রিটেনের। তো ফার্স্ট গভর্নর হচ্ছে স্যার অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ এই নামটা অনেকবার এক্সামে আসে, অসবর্ন স্মিথ। তারপরে ইন্ডিয়ান যে গভর্নর হন, ইন্ডিয়ান গভর্নর ফার্স্ট, সে হচ্ছেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। আর যেটা জানা দরকার সেটা হচ্ছে প্রেজেন্টলি কে আরবিআই গভর্নর আছেন।
তো প্রেজেন্টলি শক্তিকান্ত দাস তিনি আছেন আরবিআইয়ের গভর্নর। এছাড়াও আরেকজনের নাম আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে উর্জিত পাটেল, আর আরেকজনের নাম জানা দরকার রঘুরাম রাজন। তো দেখো এই উর্জিত পাটেল, রঘুরাম রাজন এদের লেখা বইগুলোর নাম কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে, কারণ রঘুরাম রাজনের লেখা একটা বই আছে আই ডু হোয়াট আই ডু, এটা অনেক পরীক্ষায় পড়েছে। রঘুরাম রাজনের লেখা একটা বই আই ডু হোয়াট আই ডু, এটা কিন্তু অনেক এক্সামে এসেছে। তাহলে আমাদের এই যারা রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তাদের লেখা বইগুলো কিন্তু পড়া দরকার আছে। তারপরে যে ব্যাপারটা আমাদের জানা দরকার যে আরবিআই যে অ্যাক্ট, সেই অ্যাক্টে দুটো শেডিউল আছে, শেডিউল 1 এবং শেডিউল 2। এবারে শেডিউল 2তে যে ব্যাংকগুলোর নাম লেখা আছে সেই ব্যাংকগুলোকে বলা হয় শেডিউলড ব্যাংক। শেডিউলড ব্যাংক দুরকম হতে পারে, কমার্শিয়ালও হতে পারে, কোঅপারেটিভও হতে পারে। তো শেডিউলড ব্যাংক বলতে আমরা বুঝবো সেই সমস্ত ব্যাংক যারা সেকেন্ড শেডিউল অফ আরবিআই অ্যাক্ট, সেকেন্ড শেডিউল অফ আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্টের দুটো শেডিউল 1 and 2, সেই 2 নম্বর শেডিউলে যাদের নাম আছে সেই ব্যাংকগুলো হচ্ছে শেডিউলড ব্যাংক। তো এই শেডিউলড ব্যাংকগুলোকে রেগুলেট করে 1949 রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী। তো এরপর আমরা যেটা জানবো ফাংশনস অফ আরবিআই, যেখানে কনসেপ্ট কাজে লাগবে। এইখানে আমাদের কিন্তু কনসেপ্টের কাজ আছে। ফাংশনস অফ আরবিআই, আরবিআই কি কি কার্যকলাপ? আরবিআই প্রথম যে কার্যকলাপ সেটা হচ্ছে ইস্যুয়ার অফ কারেন্সি নোটস, ইস্যু অফ নোটস, নোট ইস্যু করে, এক্সেপ্ট 1 রুপি। 1 টাকার নোট কিন্তু আরবিআই ইস্যু করে না, সেটা কে করে? ফাইন্যান্স সেক্রেটারি। তো 1 টাকার ইস্যু, 1 টাকার যে নোট সেটাতে সিগনেচার থাকে অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি, অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি সই থাকে, এবং তার উপরের ডেনোমিনেশনের যে নোট, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে এই 500 টাকা, 2000 টাকা, তো এই ডিনোমিনেশনের যে নোটগুলো আছে সেই ডিনোমিনেশনের নোটগুলো সাইন থাকে আরবিআইয়ের গভর্নর। এবং এই যে নোট, সেই নোটটাকে বলা হয় ফিয়েট মানি। এরপর আগে আমি বললাম যে লিগ্যাল টেন্ডার, তো লিগ্যাল টেন্ডার মানে হচ্ছে লিগালি অ্যাপ্রুভড থ্রু আউট দ্য কান্ট্রি। দ্য কারেন্সি হুইচ ইজ লিগালি অ্যাপ্রুভড থ্রু আউট দ্য কান্ট্রি ইজ লিগ্যাল টেন্ডার। দেশের মধ্যে সব জায়গায় যে টাকাটা চলে, যে কারেন্সিটা চলে, সেটা হচ্ছে লিগ্যাল টেন্ডার, এবং গভর্নমেন্টের এটা ব্যাকিং থাকে। তারপরে যেটা হচ্ছে ফিয়েট মানি, ফিয়েট মানি হচ্ছে তার মানে মানি সেই টাকাটা যার ইটসেলফ ইন্ট্রিনজিক কোনো ভ্যালু নেই। ধরো আমি 10 টাকার এই নোটটা নিলাম, বা 500 টাকার যে নোটটা নিলাম, এই 500 টাকার নোটটা তৈরি করতে খরচ হয়েছে খুব বেশি হয়তো 50 টাকা, কিন্তু এই 500 টাকার নোটটা ভ্যালু কতটা বিয়ার করছে? 500 টাকার নোটটা 500 ভ্যালু বিয়ার করছে। তাহলে এই যে 450 টাকা এক্সেস, এইটা কিন্তু এই নোটটা বিয়ার করছে। তাহলে এইটাকে বলা হচ্ছে ফিয়েট মানি, মানে এর ইটসেলফ কোনো ভ্যালু নেই, ইটসেলফ কোনো সেরকম সিগনিফিক্যান্ট ভ্যালু নেই, বাট ইট বিয়ার্স ভ্যালু অ্যাকর্ডেড বাই দ্য গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের দেওয়া ব্যাকিংয়ের জন্য, গভর্নমেন্টের সাপোর্টের জন্য বা ব্যাকিংয়ের জন্য এই নোটটা যেটা তৈরি করতে মাত্র 50 টাকা খরচ হয়েছে, সেটা 500 টাকা বিয়ার করছে। তাহলে ফিয়েট মানি হচ্ছে মানি হুইচ ডাজ নট হ্যাভ এনি ইন্ট্রিনসিক ভ্যালু, নিজস্ব কোনো ভ্যালু নেই, সেটা হচ্ছে ফিয়েট মানি। তো কারেন্সি নোটগুলো সবে হচ্ছে ফিয়েট মানি। নেক্সট ব্যাপার হচ্ছে যে আমরা যে আরবিআইয়ের কাছ থেকে আমরা জানি যে আরবিআই কারেন্সি নোট ইস্যু করে, টাকা ছাপে। তো এই যে টাকা ছাপে, সেই ছাপানোর যে প্রসেসটা, যে সিস্টেমটাকে ফলো করে, সেইটাকে হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেম। দেখো এগুলো বাংলা করা যায় না, এগুলো বাংলার এক্সাক্ট কিছু নেই, কিন্তু এইভাবেই জানতে হবে যে মিনিমাম রিজার্ভ সিস্টেম। তো মিনিমাম রিজার্ভ সিস্টেম, এই সিস্টেমটাকে ফলো করে কিন্তু আরবিআই তার নোট ছাপানোর প্রসেসটা করে। এবং মিনিমাম কত রিজার্ভ রাখতে হয়,
গচ্ছিত রাখতে হয়, সে হচ্ছে 200 কোটি টাকার সম্পত্তি। তার মধ্যে 115 কোটি টাকা থাকবে গোল্ডের আকার, সোনার আকারে 115 কোটি টাকা থাকবে, এবং বাকি যে 85 কোটি সেটা কিন্তু কারেন্সি হিসাবে থাকবে। এইটা হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেম, মানে ন্যূনতম যে পরিমাণ জমা রাখতে হয় সেটা হচ্ছে 200 কোটি। তারপরে যে ব্যাপারটা থাকে এবং এমসিকিউতে আসে, কোয়েশ্চান আসে, সেটা হচ্ছে ভারতে যে দশমিক পদ্ধতিতে ডেসিমাল সিস্টেমের যে কারেন্সি, 1 টাকা, 10 টাকা, 100 টাকা, এই যে ডেসিমাল কারেন্সি বা দশমিক পদ্ধতির মাধ্যমে যে কারেন্সিটা আসছে ডেসিমাল সিস্টেম, সেই ডেসিমাল সিস্টেমটা ইউজ করা হয় 1957 সাল থেকে। ডেসিমাল সিস্টেম অফ কারেন্সি ইউজ হয় 1957 সাল থেকে। এই কোয়েশ্চানগুলো আসে কিন্তু মেনলি গ্রুপ সিডি লেভেলের এক্সামে। ডাব্লিউবিসিএসের গ্রুপ এ, ডাব্লিউবিসিএসের যে মেন এক্সাম হয় সেখানে কিন্তু আরও একটু ডিফিকাল্ট কোয়েশ্চান থাকে। তো আমরা সবগুলোই দেখব, সব ধরনের কোয়েশ্চানে আমরা পরে দেখব। আমরা আগে কনসেপ্টটা তৈরি করি, কনসেপ্ট থাকলে কোনো কোয়েশ্চানই টাফ হবে না। নেক্সট হচ্ছে ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট। ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, আমরা ব্যাংকিং বলতে কী বুঝি? আমাদের যখন টাকা দরকার হয় তখন আমরা ব্যাংক থেকে টাকা তুলি, যদি কারো না থাকে সেক্ষেত্রে সে লোন নেয়। তাহলে ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট মানে সরকারের যদি টাকার দরকার হয় সে কার কাছে যাবে? সে যাবে ব্যাংকের কাছে, আরবিআইয়ের কাছে। প্রত্যেকটা স্টেট ব্যাংক এবং প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু আরবিআইয়ের কাছে একটা অ্যাকাউন্ট আছে। আমরা ইন্ডিভিজুয়ালি আরবিআইয়ের কাছে কোনো অ্যাকাউন্ট খুলতে পারি না, কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট আছে, যা ব্যাংক আছে, তারা কিন্তু নিজেদের অ্যাকাউন্ট ওখানে খোলা আছে। তো তাহলে গভর্নমেন্টের যে ডেট বা যে টাকা, সেই টাকা কিন্তু ম্যানেজ করে আরবিআই। তাহলে ম্যানেজেস পাবলিক ডেট। পাবলিক ডেট মানে ধার, ডেট মানে হচ্ছে ধার। তো ধার কিভাবে হচ্ছে না, যখন দরকার হচ্ছে কেন্দ্র সরকার তখন আরবিআইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং এই আরবিআইয়ের কাছ থেকে যে কেন্দ্র সরকার যখন টাকা নেয় তখন সেটাকে বলা হয় ওয়ে অ্যান্ড মিনস অ্যাডভান্স। এটার নাম, এই নামটাও কিন্তু রিসেন্টলি একটা এক্সামে আমি দেখলাম যে আরবিআইয়ের কাছ থেকে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা নেয় তো সেই টাকা নেওয়া প্রসেসটার নাম কি? সেটা হচ্ছে ওয়ে অ্যান্ড মিনস অফ অ্যাডভান্স। তো এইভাবে কিন্তু আরবিআইয়ের কাছ থেকে টাকা নেয়, মানে ডেট। এবং নেওয়ার সময় কি করা হয়? বন্ধক রাখা হয়। তো বন্ধক হিসাবে কি দেয়? গভর্নমেন্ট সিকিউরিটি দেয় বা বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি দেয়। বন্ড হচ্ছে বা সিকিউরিটি হচ্ছে একটা পেপার যেখানে পূর্ব থেকেই আমরা একটা ইন্টারেস্ট দেওয়া থাকে, যে 10% ইন্টারেস্ট। তো টাইম দেওয়া থাকে যে 2 বছর পরে হয়তো 10,000 টাকা আমি সুদ সহ আরবিআইকে রিটার্ন করব, এই মর্মে একটা লিখিত থাকে। সেই লিখিত যে পেপারটা সেটাই হচ্ছে বন্ড। তো গভর্নমেন্ট যে টাকা নিচ্ছে আরবিআইয়ের কাছে, আরবিআই তো এমনি এমনি দেবে না, তার কাছে একটা সিকিউরিটি রাখতে হবে, মর্টগেজ রাখতে হবে কিছু। তো সেই সিকিউরিটিটা যেটা রাখা হয় সেটা হচ্ছে একটা পেপার, এবং সেই পেপার গভর্নমেন্ট লিখে দেয় যে আমি এটা 10% ইন্টারেস্টে 2 বছর বাদ রিটার্ন করব সুদসহ টাকাটা। তো এই সিকিউরিটিটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি। এই গভর্নমেন্ট সিকিউরিটিকে অনেকে গিল্ট এজ সিকিউরিটি বলে। গিল্ট এজ সিকিউরিটি মানে বেস্ট কোয়ালিটি সিকিউরিটি। গিল্ট এজ সিকিউরিটি মানে হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি। তো এই যে আমরা কেন্দ্র সরকার বলছি ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার টাকা নেবে ব্যাংকের কাছ থেকে, আরবিআইয়ের কাছ থেকে। আরবিআইয়ের কাছ থেকে টাকা নেওয়ার সময় সে গিল্ট এজ সিকিউরিটি তার হাতে তুলে দিবে, এবং এইভাবে কিন্তু আরবিআই তার নিজের ফাংশনসটা করে। নেক্সট আমরা যে ব্যাপারটা দেখব, ব্যাংকার্স ব্যাংক। এবার হচ্ছে, এর আগে দেখলাম যে গভর্নমেন্টের ব্যাংক। গভর্নমেন্টের ব্যাংক কে হচ্ছে, বা কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে ব্যাংক হিসাবে হচ্ছে আরবিআই। তাহলে ব্যাংকের কাছে ব্যাংক হচ্ছে কি? আরবিআই। ব্যাংকার্স ব্যাংক মানে হচ্ছে আরবিআই। এই কোয়েশ্চেনটা পড়ে, ব্যাংকার্স ব্যাংক কাকে বলে, এই ওয়ার্ডটা থেকে কোয়েশ্চেন আসে, তাকে হচ্ছে আরবিআই। এবং আরবিআইকে এটা বলার কারণ হচ্ছে যে যখন কোনো ব্যাংকের টাকার দরকার হয়
সেটা শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক হতে পারে, সেটা নন শিডিউল্ড ব্যাংক হতে পারে, সেটা রুরাল ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক, তো সে কিন্তু আরবিআইয়ের কাছ থেকে টাকা নিতে পারে থ্রু দ্য প্রসেস অফ গিভিং সিকিউরিটি দেওয়ার মাধ্যমে কিন্তু ব্যাংকের কাছ থেকে টাকা নিতে পারে। এবং কোনো ব্যাংক যদি তার শেষ অবস্থায় চলে আসে, মানে যখন তার অন্য কোনো জায়গা থেকে টাকা নেওয়ার কোনো স্কোপ শেষ হয়ে যায়, তখন কিন্তু আরবিআইয়ের কাছেও যেতে পারে। তাহলে ব্যাংকার লেন্ডার অফ লাস্ট রিসর্ট, যখন সব রাস্তা ক্লোজ হয়ে যায়, অর্থাৎ ইন্টার ব্যাংক যখন টাকা নিতে না পারে, তখন আমরা জানি একটা ব্যাংক আরেকটা ব্যাংকের কাছ থেকেও কিন্তু টাকা নিতে পারে। তো এই স্কোপগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আরবিআইয়ের কাছেই যাওয়া শেষ উপায়। তো এই জন্যে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসর্ট, মানে শেষ সময় কিন্তু আরবিআইয়ের কাছেই যেতে হবে। তাহলে লেন্ডার অফ লাস্ট রিসর্ট হচ্ছে আরবিআই, এই টার্মটা থেকে কোয়েশ্চেন আসে। তারপরে আমরা যে ব্যাপারটা দেখব না, আরবিআই কি করে, মনিটারি পলিসিকে, ইন্ডিয়ার যে মনিটারি পলিসি হবে সেটা কিন্তু মানে রেগুলেট করে। আর দুটা পলিসি আছে, আমরা পলিসির নাম শুনি, ফিসক্যাল পলিসি আর একটা আছে মনিটারি পলিসি। তো এই মনিটারি পলিসিটা রেগুলেট করে আরবিআই, আর এই ফিসক্যাল পলিসিটা রেগুলেট করে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হচ্ছে ফিসক্যাল পলিসিকে রেগুলেট করে, আর মনিটারি পলিসি হচ্ছে আরবিআই। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করবে এই কথাগুলোর উপর কিন্তু কোয়েশ্চেন দেখতে পাবে, যে কোনটা মনিটারি পলিসি রেগুলেটর, কোনটা ফিসক্যাল পলিসি রেগুলেটর, কোনটা ক্যাপিটাল অ্যাকাউন্ট রেগুলেটর, ক্যাপিটাল মার্কেট রেগুলেটর। তো এই ব্যাপারগুলো জানবে, যেমন সেবি হচ্ছে ক্যাপিটাল মার্কেট রেগুলেটর। তো সেরকম হচ্ছে মনিটারি পলিসি যে তৈরি করে সে হচ্ছে আরবিআই, ফিসক্যাল পলিসি যে তৈরি করে সে হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি। এরপর আমরা যে ব্যাপারটা দেখব যে আরবিআই কিন্তু 2016 সালে আরবিআইয়ের প্রিএমবেল সেটা কিন্তু অ্যামেন্ড হয়েছে। সেখানে বলা হচ্ছে যে প্রাইমারি পারপাস অফ আরবিআই, মূল লক্ষ্য কী হবে, আরবিআইয়ের মূল লক্ষ্য কি, তাহলে লোন দেওয়া। আমি যেমন বলেছিলাম ইনস্টিটিউশনের মেন ব্যাপার হচ্ছে লোন দেওয়া এবং ডিপোজিট রাখা, না, আরবিআইয়ের রোল কিন্তু তার চেয়েও বিস্তৃত। আরবিআই একটা ব্যাংক, বাট এর যে ওয়ার্ক স্কোপ সেটা কিন্তু অনেক বেশি বিস্তৃত। সেখানে বলা হচ্ছে আরবিআই প্রিএমবেলে যে মেন পারপাস অফ আরবিআই ইজ টু মেনটেন প্রাইস স্টেবিলিটি, মানে জিনিসপত্রের দামকে যাতে সঠিক রাখে, প্রাইসকে স্টেবল রাখে, এবং আমাদের দেশের যে গ্রোথ সেই গ্রোথটাও যেমন কম না হয়। তাহলে এই দুটো হচ্ছে মেন পারপাস, প্রাইসকে স্টেবল রাখা বা জিনিসপত্রের দামকে সুস্থিত রাখা, এবং গ্রোথ বা আমাদের দেশের যে আর্থিক উন্নতি সেই আর্থিক উন্নতির ধারাকে অব্যাহত রাখা। এই দুটো হচ্ছে মেন পারপাস। এরপর আমরা দেখছি কন্ট্রোলার অফ ক্রেডিট। ক্রেডিট মানে কি, ক্রেডিট এবং ডেবিট দুটো টার্ম আমরা ব্যাংকিং ব্যবস্থায় জানি। ডেবিট মানে যখন টাকা কেটে নেয় তখন সেটাকে বলে ডেবিট, আর ক্রেডিট মানে অ্যাড। তো এই ইকোনমিক্সের ভাষায় ক্রেডিট মানে হচ্ছে মানি ফ্লো হচ্ছে। তো ক্রেডিট মানে অ্যাকচুয়ালি লোনকে বোঝায়। ক্রেডিট মানে কি বোঝায় এখানে, ফান্ড, লোন। তো কন্ট্রোলার অফ ক্রেডিট মানে কি, যে আরবিআই কত টাকা, মানি সাপ্লাইটা কীরকমভাবে, মার্কেটের মধ্যে মানি সাপ্লাই কতটা মানি সাপ্লাই হবে সেটাই কিন্তু নির্ধারণ করার জন্য আরবিআই আছে। তাহলে আরবিআই কী করছে, মার্কেটে কত টাকা থাকবে সেটা নির্ধারণ করবে আরবিআই। তার মানে আরবিআই ইজ দ্য কন্ট্রোলার অফ ক্রেডিট। এবং এই ক্রেডিটটাকে কন্ট্রোল করার জন্য তার হাতে কিন্তু অনেক কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ টুলস আছে, যেগুলো আমরা দেখতে পাবো। যখন মানি সাপ্লাই যখন বেশি হয়ে যায়, বাজারে টাকা যখন বেশি হয়ে যায়, তখন আরবিআই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অবলম্বন করে। তখন কি করে, কন্ট্রাকশনারি। আর যখন দেখে যে মানি সাপ্লাই বাজারে অনেক বেশি হয়ে গেছে, তখন সেটা বেড়ে গেছে তখন কন্ট্রাকশনারি। যখন মানি সাপ্লাই বেড়ে গেছে তখন সেই টাকাটা কি করে, আরবিআই টেনে নেয়। কিভাবে টানবে না, সিকিউরিটি পেপারগুলো
ডিস্ট্রিবিউট করবে। যখন সিকিউরিটি পেপারগুলো রিটার্ন করবে ব্যাংককে, তখন ব্যাংক সেই টাকাটা দিয়ে দিবে। তাহলে এইভাবে কিন্তু কন্ট্রাকশন হয়। আর এক্সপানশনারি মনিটারি পলিসি, যখন দেখে বাজারে টাকা নেই তখন এক্সপানশনারি মনিটারি পলিসি। তাহলে আমরা দেখলাম কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এক্সপানশনারি মনিটারি পলিসি। বাজারে বেশি টাকা আছে, সেই টাকাটা তুলে নিতে হবে, তখন কি করছে? কন্ট্রাকশন করছে, কমাচ্ছে। কন্ট্রাকশন কেমনভাবে করবে? যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে কন্ট্রাকশন হয়ে যাবে। আর কিভাবে হবে না, যদি আমরা ওপেন মার্কেট অপারেশন করি, সেগুলো আমরা পরে জানবো। এই ওপেন মার্কেট অপারেশনে আমরা যদি সিকিউরিটিগুলোকে বিক্রি করি তাহলে কিন্তু কন্ট্রাকশন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মনিটারি পলিসিতে কন্ট্রোলার অফ ক্রেডিট হিসাবে কাজ করে। এই ওপেন মার্কেট অপারেশন, কন্ট্রোলার অফ ক্রেডিট, এই কথাটা ভালোভাবে বুঝতে পারবে যখন আমরা কোয়ান্টিটেটিভ টুলসগুলো আসবো। এখন অতটা হয়তো মাথায় ঢুকবে না, কিন্তু যেটা জানা দরকার যে কন্ট্রোলার অফ ক্রেডিট কে, সেটা হচ্ছে আরবিআই। আর ক্রেডিট মানে হচ্ছে লোন, বাজারে যে পরিমাণ টাকাটা দিয়েছে আরবিআই। তো নেক্সট কোয়েশ্চেন আসছি, নেক্সট যে ব্যাপারটা সেটা আসছি কাস্টোডিয়ান, কাস্টোডিয়ান অফ ফরেন কারেন্সি, কাস্টোডিয়ান অফ ফরেন কারেন্সি, যেটাকে বলে ফরেক্স, অনেকে বলে এটাকে বলে ফরেক্স, ইকোনমিক্সের ভাষায় কী বলে? ফরেক্স। তো ফরেন কারেন্সি কিন্তু আমাদের দেশে একমাত্র আরবিআই হ্যান্ডেল করে। আরবিআইয়ের কাছে কিন্তু সমস্ত ফরেন কারেন্সির টোটাল ডিটেলসটা থাকে। কারণ আরবিআইকে ফরেন কারেন্সি যে ফরেন কারেন্সি যে ম্যানেজমেন্ট আছে, অ্যাক্ট আছে, ফেমা অ্যাক্টকে ফলো করে। কি অ্যাক্ট ফলো করে আরবিআই? ফেমা অ্যাক্ট 1999। এইটা কিন্তু কোয়েশ্চেনে এসেছে যে ফেমা অ্যাক্ট কত সালে পাস হয়। 1999 সালে ফেমা অ্যাক্ট আসে, এবং সেই ফেমা অ্যাক্টে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। কি নাম? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফেমা। সেই ফেমাতে অনুযায়ী আর রিজার্ভ ব্যাংক নিজের কাছে কিন্তু বৈদেশিক মুদ্রা, বৈদেশিক সম্পত্তি রাখার ক্ষমতা আছে। এবং এই যে আমি বললাম যে ফরেন কারেন্সি বা ফরেক্স, যেটা ফরেন অ্যাসেট, সেটা কি কি নিয়ে গঠিত? আমাদের দেশের যে ফরেক্স, সেটা মেনলি 4টে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে কারেন্সি, বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি অ্যাসেট, ফরেন কারেন্সি অ্যাসেট। সেকেন্ড হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট, এসডিআর। এসডিআর মানে একটা হচ্ছে ক্ষমতা, যে ক্ষমতায় কিন্তু যে ওয়ার্ল্ড ব্যাংক আছে তার কাছ থেকে টাকা নিতে পারে, সেই ক্ষমতাটা হচ্ছে এসডিআই। প্রত্যেকটা এসডিআর মানে হচ্ছে একটা পেপার গোল্ড, স্পেশাল ড্রয়িং রাইট। তো এসডিআর আছে। আর কি আছে? রিজার্ভ ট্রানচি পজিশন উইথ আইএমএফ। আইএমএফে প্রত্যেকটা দেশের একটা রিজার্ভ ট্রানচি পজিশন আছে সেইটা, এবং গোল্ড। তাহলে মূল 4টে জিনিস আছে। একটা হচ্ছে ফরেন কারেন্সি, একটা হচ্ছে এসডিআর, একটা হচ্ছে গোল্ড, আর একটা হচ্ছে রিজার্ভ ট্রানচি পজিশন, আরটিপি। তো এই 4টে জিনিস হচ্ছে ফরেক্সের পার্ট। এগুলা কিন্তু খাতায় লিখে রাখবে যে ফরেক্স কি কি দিয়ে তৈরি। ফরেক্স 4টে পার্ট: ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা, এসডিআর মানে স্পেশাল ড্রয়িং রাইটস, এটাকে অনেকে বলা হয় পেপার গোল্ড, আর কি গোল্ড, আর হচ্ছে আরটিপি। তাহলে 4টে এফসিএ, এসডিআর, আরটিপি অ্যান্ড গোল্ড, এই 4টি হচ্ছে ফরেক্সের পার্ট। এই ফরেক্সটা রেগুলেট করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর ভারতের যে বৈদেশিক মুদ্রার যে এই যে ট্রান্সফারটা হচ্ছে, আমাদের $1, আমাদের 80 টাকা থেকে ইউএসের $1 সমান হয়ে যাচ্ছে, বা 80 থেকেও বেশি হয়ে যাচ্ছে। এই যে একটা ট্রানজ্যাকশান আমাদের টাকার সাথে ইউএস ডলারের, এবং কত টাকা দেওয়া হবে, বা এই যে রেটটা ইনক্রিজ ডিক্রিজ করছে, তো এটাকে বলা হয় কিন্তু কনভার্টিবিলিটি। অনেক সময় দেখবে 80 থেকে কমে 70 হয়ে গেল, তার মানে আমাদের টাকাটার ভ্যালুটা কিন্তু বাড়লো ইন টার্মস অফ ডলার, মানে অ্যাপ্রিসিয়েট করলো। আবার কোনো সময় দেখবে 80 টাকার জায়গায় আমাদেরকে $1 জন্য 85 টাকা দিতে হচ্ছে, তখন সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি। তাহলে অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে যখন আমাদের ডলারের রেসপেক্টে আমাদেরকে কম টাকা দিতে হচ্ছে, $1 যখন আমাদেরকে রেসপেক্টিভলি কম দিতে হচ্ছে, তখন আমরা বুঝছি যে টাকাটা অ্যাপ্রিসিয়েট করছে। আর যখন আমাদেরকে
ডলারে বেশি টাকা দিতে হচ্ছে, তার মানে আমাদের কারেন্সিটা ডেপ্রিসিয়েট করছে। তো এই অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন কারেন্ট অ্যাকাউন্টে যে হচ্ছে, সেই কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু ফুললি কনভার্টিবল। এখান থেকে কোশ্চেন আসে যে আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্টের দুটো অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, এটাও পরে আমি ডিসকাস করব। দুটো অ্যাকাউন্ট আছে, একটা আছে কারেন্ট, একটা আছে ক্যাপিটাল। তো কারেন্ট অ্যাকাউন্টটা আমাদের কিন্তু ফুলি কনভার্টেবল, মানে আমাদের কাছে কেউ যদি $5,00,000 নিয়ে আসে, আমরা কিন্তু কনভার্ট করতে পারবো কারেন্ট অ্যাকাউন্টে। অবশ্যই আমাকে ফলো করতে হবে ফেমা রুল ফলো করে সেইটাকে কনভার্ট করতে হবে, কিন্তু আমরা ফুললি কনভার্টেবল করতে পারি, মানে যতটা টাকা আছে ইউএস ডলারে, ইন টার্মস অফ ইউএস ডলার বা ইউএস ডলার থেকে রুপি, এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে কনভার্টেবল, বাট ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু কনভার্টেবল নয়। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কিন্তু একটুকু মানে পার্সিয়াল কনভার্টিবিলিটি নিয়েছি। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা পার্সিয়াল কনভার্টিবিলিটি নিয়েছি। তো এগুলো আমরা পরে ডিসকাশন করব। কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ফুল কনভার্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্সিয়ালি কনভার্টেবল, মানে রূপান্তর, ডলার থেকে টাকা, টাকা থেকে ডলার, এটা হচ্ছে কনভার্টিবিলিটি বা কনভার্টিবল। নেক্সট আমরা যেটা দেখব, তাহলে ফরেক্স জানলে যে ফরেক্সটা কি, ফরেক্সটা হচ্ছে 4টে মেন টার্মস, আর ফরেক্স কিভাবে হয়, ফেমা, এগুলো সব ডিসকাস করে দিলাম। এরপর আসছি টুলস। এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে বুঝো। টুলস ফর আরবিআই কন্ট্রোলিং মানি সাপ্লাই। মানি সাপ্লাই মানে কি? মানি সাপ্লাই দেখো, M1, M2, M0, M3 এইসব জিনিস আছে। তো আমাদেরকে মানি সাপ্লাই বললে এখন আপাতত যেটা মনে রাখো M3। আমি বলবো যে মানি সাপ্লাই, তখন তোমরা মাথায় ঢোকাবে যে M3-র কথা বলছে। পরে আমি M1, M2 এগুলো ডিসকাস করব। M3, তো মানি সাপ্লাই, বাজারে যে পরিমাণ মানি সাপ্লাই হয়েছে, সেই মানি সাপ্লাইটা কন্ট্রোল করার জন্য বলেছি যে আরবিআইয়ের কাছে কিছু কোয়ান্টিটেটিভ, কিছু কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত, আর কোয়ালিটেটিভ মানে গুণগত, এই ধরনের টুলস আছে। সেই টুলসগুলা কিন্তু কাজে লাগায়। তো কোয়ান্টিটেটিভ টুলসের ক্লাসিফিকেশন কি 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 কোয়ান্টিটেটিভ টুলস আছে? তো কোয়ান্টিটেটিভ যে টুলস আছে সেটা হচ্ছে রিপো রেট, সেটা হচ্ছে ব্যাংক রেট, সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, সেটা হচ্ছে SLR বা স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে মেন 6টা জিনিস মনে রাখো: ব্যাংক রেট, রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন, SLR, CRR। 5টা SLR, CRR, আছাড়া একটাও আছে যেটা হচ্ছে SDF। 6টা মনে রাখবে: SLR, CRR, রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন, রিভার্স রেপো, আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। এই জিনিসগুলো হচ্ছে সব কোয়ান্টিটেটিভ টুলস। আর কোয়ালিটেটিভ টুল হচ্ছে মোরাল সুয়েশন, ক্রেডিট রেশনিং, মার্জিন রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। তো এই কোয়ালিটেটিভগুলো নিয়ে ডিসকাশন আজ হবে না, পরের দিন হবে। আজকে কোয়ান্টিটেটিভ নিয়ে আমরা ডিসকাশন করব। তো তার আগে আমরা বুঝি যে মনিটারি পলিসি যে হয় আমাদের দেশে, যে মনিটারি পলিসি, যেখানে কিন্তু আমরা কি করি, রেপো রেটটা চেঞ্জ করার মাধ্যমে আর মানি সাপ্লাইটা চেঞ্জ করি। তাহলে মনিটারি পলিসিতে পলিসি রেট মানে বোঝায় কোনটা, রেপো রেটটা। তো এই রেপো রেটটা নির্ধারণ করে একটা কমিটি তৈরি করা হয়েছিল, যেটা উর্জিত পটেল কমিটি রিকমেন্ডেশনে হয়। সেটা 2016 সালে হয়। এটা মনে রাখবে, মনিটারি পলিসি কমিটি বলে একটা কমিটি গঠন হয়েছিল 2016 সালে। সেই কমিটি কিন্তু অল পাওয়ারফুল রেপো রেট ঠিক করার জন্য। তাহলে রেপো রেটটা ঠিক করে MPC বা মনিটারি পলিসি কমিটি। সেই কমিটিটা তৈরি হয়েছিল উর্জিত পটেলের দ্বারা, এবং সেই কমিটিতে টোটাল 6জন মেম্বার ছিল। টোটাল কতজন মেম্বার থাকে? 6জন মেম্বার থাকে, যাদের মূল লক্ষ্যই হচ্ছে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে 6% থেকে 2%-এর মধ্যে রাখা। 6 থেকে 2 মানে 4 ± 2। তাহলে আমাদের ম্যাক্সিমাম 6%, মিনিমাম 2%। তাহলে 2 থেকে 6%-এর মধ্যে আমাদের মুদ্রাস্ফীতিকে রাখতে হবে। এইটাই হচ্ছে মনিটারি পলিসি বা MPCর কাজ।
এমপিসির মেন কাজ হচ্ছে ইনফ্লেশনটাকে লিমিট করা 6 থেকে 2%, মানে 4 ± 2, যখন প্লাস করব তখন 6 হবে, মাইনাস করব তখন 2 হবে। তাহলে টোটাল 2 থেকে 6 এই মধ্যে কিন্তু ইনফ্লেশন রাখায় কাজটাই হচ্ছে মনিটারি পলিসি কমিটির কাজ। এবং মনিটারি পলিসি কমিটিতে 6জন মেম্বার আছে, তার মধ্যে 3জন হচ্ছে নমিনেটেড মেম্বার, মানে ভারত সরকার তাদেরকে নমিনেট করে রাখেছে, আর 3জন হচ্ছে আরবিআই। তার মধ্যে যে মেন সভাপতি যে হচ্ছে, সে হচ্ছে চেয়ারম্যান, যে হচ্ছে আরবিআইয়ের গভর্নর। আরবিআইয়ের গভর্নর হচ্ছে চেয়ারম্যান। আর মনিটারি পলিসি কমিটিতে যা ডিসিশন নেওয়া হবে সেটা কিন্তু বাইন্ডিং ডিসিশন, সেটা কিন্তু গভর্নমেন্টকে বাইন্ডিং ডিসিশন। ঠিক আছে, তাহলে মেন ব্যাপারটা আমরা বুঝলাম যে মনিটারি পলিসি কমিটি, মনিটারি পলিসি কমিটি এখানে যা ডিসিশন হবে এটা আরবিআইয়ের উপর কিন্তু বাইন্ডিং, আরবিআইকে মানতেই হবে। তাহলে এইখানে এমপিসি 2016 মনে রাখবে, এর কাজ হচ্ছে ইনফ্লেশনটা 2 থেকে 6-এর মধ্যে রাখা। যদি এবারে দেখো সিচুয়েশন তো এমনি হতে পারে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি 6-এর থেকে বেশি হয়ে গেল, যেমন কোভিড টাইমে আমাদের হয়েছিল, 6-এর থেকে বেশি ইনফ্লেশন ছিল, জিনিসপত্রের দাম অনেক সময় এখনও দেখা যায় 6%, এখন যদিও লিমিটেড আছে, তো 6%-এর থেকে বেশি যদি হয়ে যায় তখন কি করা হবে? যদি পরপর 9 মাস যদি এই ইনফ্লেশন যদি পরপর যদি 9 মাস ইনফ্লেশন 6-এর বেশি থাকে, তখন আরবিআইকে লিখিতভাবে জানাতে হয় সরকারকে যে কেন এটা হচ্ছে, বুঝলে? তাহলে ভারত সরকার কি করেছে? মনিটারি পলিসি কমিটি তৈরি করেছে। এই ভারত সরকার 6জন মেম্বার দিয়ে মনিটারি পলিসি কমিটি করেছে, তাদেরকে একটা কাজ দিয়েছে, যে কাজটা হচ্ছে 2 থেকে 6-এর মধ্যে রাখা ইনফ্লেশন, এইটুকুই মনে রাখো। আর রেপো রেট নির্ধারণ করার কাজটা দিয়েছে। নেক্সট আমরা যে ব্যাপারটা জানব যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম ইকোনমিক্সে। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, ল্যাফ। ল্যাফ মানে কি? দেখো, প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা ব্যাংকের কিছু ডিমান্ড লাইবিলিটি থাকে, কিছু টাইম লাইবিলিটি থাকে। আগে বুঝতে হবে আমাদেরকে ডিমান্ড লাইবিলিটি, ডিমান্ড আর টাইম। তাহলে দায় দু রকম আছে, প্রত্যেকটা ব্যাংকের লাইবিলিটি বা দায় দু রকম আছে, একটা হচ্ছে ডিমান্ড, একটা হচ্ছে টাইম। ডিমান্ড লাইবিলিটি মানে কি? ডিমান্ড মানে হচ্ছে যে কোনো টাইমে তুমি ধরো একটা কারেন্ট অ্যাকাউন্টে 500 টাকা রেখেছো, এনি টাইম তুমি চাইলে ব্যাংকের কাছে কিন্তু 500 টাকা তুলে নিতে পারো। তাহলে ব্যাংককে রেডি থাকতে হবে এই 500 টাকাটা তার কাছেই রাখা, মানে ওই 500 টাকাটা ওই ব্যাংকের লোন দিতে পারবে না, লোন দিলে তো আর রিটার্ন পাবে না সঙ্গে সঙ্গে। তাহলে সেই টাকাটা হচ্ছে ডিমান্ড লাইবিলিটি, মানে যে কোনো দিন তুমি মুখ উঠায় ব্যাংকের কাছে চলে যাও, তোমাকে কিন্তু ব্যাংকে টাকা দিতে হবে, সেটা হচ্ছে ডিমান্ড লাইবিলিটি। আর টাইম লাইবিলিটি কি? আমরা দেখুন আরডি জানি, রেকারিং ডিপোজিট। তা আরডি বা কোনো যখন টাইম ডিপোজিট করি, তখন আমরা বলি যে আমি 10 লাখ বা 2 লাখ টাকা রাখলাম, আমি 5 বছর পরে টাকাটা তুলব। তাহলে আমার 5 বছরের আগে টাকা তোলা যাবে না। তাহলে এইটা কিন্তু ব্যাংকের কাছে সুবিধা। কি সুবিধা? ব্যাংক 5 বছরের জন্য কাউকে লোন দিয়ে দিতে পারে ওই টাকাটা, এবং ইন্টারেস্ট নিয়ে সেই ইন্টারেস্টের কিছু অংশ তোমাকে দেবে। যদি ব্যাংকের কাছে কেউ বলে যে আমি 5 বছর পর এই টাকাটা নেব এবং আমার এত টাকা ইন্টারেস্ট যেহেতু হচ্ছে আমি ইন্টারেস্ট সহ নেব, তাহলে ওই টাইমে ব্যাংক কিন্তু ওই টাকাটা বাজারে লোন হিসাবে দিতে পারবে। তাহলে দ্যাট ইজ কল্ড টাইম লায়াবিলিটি। তো এইটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড টাইম। আর এই ডিমান্ড, টোটাল ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিটাকে বলা হয় গ্রস টাইম ডিমান্ড টাইম লায়াবিলিটি। তারপরে এটাকে যখন আমরা নেট করি তখন হচ্ছে এটা নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, এনডিটিএল। তাহলে এনডিটিএল মানে হচ্ছে টোটাল যে ডিমান্ড লায়াবিলিটি আছে এবং টাইম লায়াবিলিটি আছে তাদের যে সমাহার, সেইটা হচ্ছে এনডিটিএল। এই এনডিটিএলটা খুব কনসেপ্টটা জানা দরকার, কারণ এই কনসেপ্ট ছাড়া আমরা এসএলআর, সিআরআর, রেপো এইসব জিনিস বুঝতে পারবো না। তাহলে ফার্স্ট আমরা যেটা জানলাম এনডিটিএল। এই এনডিটিএল থেকে আমরা বলছি যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। সেটা কি? ধরো এইটা হচ্ছে ওভারনাইট পারপাস, হঠাৎ রাতারাতি কোনো ব্যাংকের কি হয়,
অনেক ক্ষেত্রে টাকা তুলে নেওয়া হয় বা অনেক সময় অনেক টাকা জমা হয়ে যায়। তাহলে তখন কি করবে, যখন টাকা বেশি দরকার হয়ে যায় তখন রাতারাতি সেই টাকার জন্য মানে উইদিন শর্ট টাইম, কম সময়ের মধ্যে টাকা পাওয়ার জন্য ব্যাংক এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটিটা নেই, যেখানে বলা হয় যে ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে টাকা নেবে, আরবিআইয়ের কাছ থেকে টাকা নেবে এবং যদি ব্যাংকের কাছে বেশি টাকা থাকে তাহলে সে রাখতেও পারে। তাহলে এইটা কিন্তু হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, মানে ব্যাংকের নিজস্ব যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিটা, লিকুইড অ্যাসেট আছে সেই অ্যাসেটটা মেনটেন করা, সেইটা হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। এই ক্ষেত্রে কি করা হয় না, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু দেওয়া হয়। ব্যাংকের দরকার হলেও 15 কোটি টাকা সেটা পাওয়া যাবে না। ল্যাপ মানে হচ্ছে রাতারাতি, ওভারনাইট। ল্যাপের কথাটা মনে রাখবে, এটা হচ্ছে ওভারনাইট, ওভারনাইট মানে এটা হচ্ছে শর্ট টার্ম, খুব কম সময়ে টাকার দরকার হলো সেই সময়। তাহলে কিভাবে নেবে, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির মাধ্যমে আরবিআইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিল। সেইটা কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজে পাওয়া যায়, তার যতটা এনডিটিএল হয় সেই এনডিটিএলের কিছু পার্সেন্টেজ পাওয়া যায়। এটা হচ্ছে ল্যাপ, ল্যাপ। তো এটা হলো লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। নেক্সট যেটা হচ্ছে যে রিপো রেট বা রিপারচেজ অপশান। তো ল্যাপের মাধ্যমে যে কোনো ব্যাংক টাকা নিতে পারে ওভারনাইট বা রাতারাতি টাকার দরকার হলো ল্যাপের মাধ্যমে, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির মাধ্যমে নিতে পারে। আর ল্যাপের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কি থাকে, রেপো আর রিভার্স রেপো। তাহলে ল্যাপের ক্ষেত্রে যে টাকা নেবে সেটা কত পার্সেন্ট ইন্টারেস্টে নেবার সময় রেপো, এবং যখন টাকা রাখবে তখন হবে রিভার্স রেপো। আমরা এগুলো ডিসকাস করব। রেপো মানে হচ্ছে শর্ট টার্ম কিন্তু টাকা। রেপোতে কি করা হয়, শর্ট টার্মে বা কম সময়ের জন্য টাকা দেওয়া হয় আরবিআই থেকে কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোকে, সব ব্যাংকগুলোকে। তাহলে যখন ব্যাংকের টাকা দরকার হয় তখন রেপো রেটের মাধ্যমে, রেটটা কি হবে, রেপো রেট। আমরা বললাম ল্যাপ, তো ওই ল্যাপে যখন ওভারনাইট দরকার হচ্ছে টাকা তখন সে কী করছে, রেপো রেটের মাধ্যমে। রেপো রেট মানে একটা পার্সেন্টেজ, ধরো 4%, সেই 4% একটা সুদের হার। রেপো মানে হচ্ছে একটা সুদের হার, সেই সুদের হারে কম সময়ের জন্য ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে। তো এটা হচ্ছে রেপো। রেপো হচ্ছে শর্ট টার্ম। আর যদি বলি লং টার্ম, তখন লং টার্মে আমরা যে কথাটা শুনব সেটা হচ্ছে ব্যাংক রেট। রেপো রেট হচ্ছে শর্ট টার্মে যদি কোনো ব্যাংক টাকার দরকার হয় সে কিন্তু নিতে পারে, এবং এটাই এই রেপো রেটটা নির্ধারণ করে কে, আমরা একটু আগে জানলাম এমপিসি। এবং এই রেপো রেটে যখন টাকা নিচ্ছে ধার, তখন তাকে কিন্তু কিছু ডিপোজিট রাখতে হচ্ছে। কি ডিপোজিট রাখতে হচ্ছে না, সিকিউরিটি। কি রাখতে হচ্ছে, সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি তাকে দিতে হচ্ছে। তাহলে ব্যাংকগুলোকে যখন টাকা নেবে তখন তাকে সিকিউরিটি দিতে হয়, যখন সিকিউরিটি মানে থাকে তো সেই রকম সিকিউরিটি দিতে হচ্ছে লিখিত আকারে, যে আমি এতদিন পর টাকাটা রিটার্ন করব। তো এই গভর্নমেন্ট সিকিউরিটি যেটা হচ্ছে, সেই গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু আরবিআইয়ের কাছে দিয়ে বন্ধক রেখে ব্যাংকগুলো কম সময়ের জন্য যে টাকা নেয় সেটা হচ্ছে রেপো। সহজ কথা হচ্ছে এটাই, কম সময়ে ব্যাংকগুলো সরকারি সিকিউরিটি আরবিআইকে দিয়ে যে টাকা ধার নেয় সেইটাই হচ্ছে রেপো। আর রিভার্স রেপো মানে উল্টোটা। অনেক সময় হয়ে যায় যে আরবিআই বাজার থেকে টাকাটা বেশি পরিমাণ হয়ে গেছে, সেই টাকাটা তুলবে, তো সেখন কি করবে, তখন ব্যাংকগুলোর কাছ থেকে আরবিআই ওই সিকিউরিটিগুলো ডিস্ট্রিবিউট করবে, দিয়ে দেবে এবং টাকা নেবে। তাহলে টাকাটা কমে যাচ্ছে, বুঝতে পারছো? যখন সিকিউরিটিটা রিটার্ন দিচ্ছে মানে রিপারচেজ মানে কিন্তু অলরেডি ঠিক করা আছে
রেপো রেটে আমরা কি বললাম, রিপারচেস এগ্রিমেন্ট, মানে এগ্রিমেন্ট করাই আছে যে কতদিন বাদ এই টাকাটা ফেরত দিবে, সেটা কিন্তু ফিক্সড করা থাকে। ব্যাঙ্কগুলো যে টাকা নেয় রেপোতে, সেটা কিন্তু প্রি ডিটারমাইন্ড থাকে, আগের থেকে ফিক্সড করা থাকে। আর রিভার্স রেপো মানে উল্টোটা। রেপো মানে হচ্ছে আরবিআই টু ব্যাঙ্ক, আর রিভার্স রেপো মানে হচ্ছে ব্যাঙ্ক টু আরবিআই। তাহলে টাকার ফ্লোটা দেখছো, যখন রেপো হচ্ছে তখন আরবিআই থেকে ব্যাংকের দিকে যাচ্ছে টাকাটা, আর যখন রিভার্স রেপো হচ্ছে তখন ব্যাংক থেকে আরবিআইয়ের দিকে টাকা যাচ্ছে, উল্টোটা। রিভার্স তার মানে উল্টো। তো এই রিভার্স রেপোর ক্ষেত্রে কি করে, তখন আরবিআই সিকিউরিটিগুলো দিয়ে দেয় ব্যাংকে এবং টাকা নিয়ে নেয়। এইটা হচ্ছে রিভার্স রেপো, এবং এটাও শর্ট টার্মে। আর রিভার্স রেপোটা সবসময় জেনে রাখবে যে 1% সাধারণত বেশি হয় রেপোর চেয়ে। কেন? কারণ হচ্ছে আরবিআই যে হারে টাকা দেবে ব্যাঙ্কগুলোকে, তার চেয়ে কম হারে কিন্তু সে ইন্টারেস্ট দেবে। আমাদের কি হয়, আমরা ব্যাংক থেকে লোন নিই 13%, কিন্তু ব্যাংক আমাদের কত দেয়? 6%। কারণ ব্যাংক এই মাঝখানের যে মার্জিনটা কমিশন আছে ব্যাংকের। তো তেমনি রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রেও রিভার্স রেপো রেটটা যখন রিজার্ভ ব্যাংক যখন টাকা নেবে তখন রিভার্স রেপো রেটে নেবে, এবং রিভার্স রেপো রেটটা সবসময় 1% কম হয়। ঠিক আছে, রেপোর চেয়ে কম হয়। তো এই সিস্টেমটা জানতে হবে। রিভার্স রেপো রেট হচ্ছে, তার মানে রেপো গ্রেটার দেন রিভার্স রেপো। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখছি ব্যাংক রেট। ব্যাংক রেট মানে লং টার্মে যদি ব্যাংকের টাকা দরকার হয় তখন লং টার্মে টাকার জন্য আরবিআইয়ের কাছে সিকিউরিটি বন্ধক রেখে লং টার্মে টাকা নেই। সেই যে পার্সেন্টেজে সুদ দেওয়ার দরকার হয় সেটা হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট মানে হচ্ছে যে হারে সুদ দেয়, কাকে? আরবিআইকে। এবং এটা কিন্তু লং টার্ম, এটা হচ্ছে লং টার্ম। এরপর আমরা দেখব যে লিকুইডিটি করিডর, এই কথাটা শুনতে পাবে। লিকুইডিটি করিডর কি? করিডর মানে এরকম কোনো একটা রাস্তা, একটা আপার একটা লোয়ার। এই যে লিকুইডিটি করিডর, এই লিকুইডিটি করিডর আপার লিমিটটাকে বলা হয় এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, আর লোয়ার লিমিটটাকে বলা হয় রিভার্স রেপো। রিভার্স রেপো সবসময় কম হয় আর এমএসএফ বেশি। এই রিভার্স রেপো আর এমএসএফের মাঝখানটাকে বলা হয় করিডর। এটাকে কি বলা হয়? করিডর, লিকুইডিটি করিডর। তো লিকুইডিটি করিডর হচ্ছে রিভার্স রেপো এবং এমএসএফের মাঝখানের জায়গা। এমএসএফটা আমরা জানবো, এরপরে আছে এমএসএফ। তো ব্যাংক রেট, দেখো ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাংক লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংক বাই বাইং দেয়ার এলিজেবল রেটেড সিকিউরিটি। মানে তাদের সিকিউরিটি বাই করে এবং টাকা দেয়, সেইটা হচ্ছে ব্যাংক রেট। ইট ইজ এ লং টার্ম বোরোয়িং, এই যে লেখা আছে। কিন্তু এখন কিন্তু এই ব্যাংক রেটটা ইউজ হয় না, এখন এটা অবসোলেট হয়ে আছে, এখন ব্যবহৃত হয় না, এখন রেপোটা ইউজ হয়। এছাড়া আছে আমরা যে এমএসএফ বুঝলাম, এমএসএফটা কি? এমএসএফটাও সেম জিনিস যে ল্যাফে আমরা বললাম। ল্যাফের দুটা ব্যাপার আছে। ল্যাফের মধ্যে আমরা জানি রিভার্স রেপো আছে, তো সেইখানে এমএসএফ একটা কনসেপ্ট আছে, এমএসএফটা আমরা আলোচনা করছি। এমএসএফ এই টার্মটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, দেখো অনেক সময় হয় যে ব্যাংকের কাছে যা বন্ধক দেওয়ার সব সিকিউরিটি বন্ধক দিয়েছে, আর তার কাছে টাকা বন্ধক দেওয়ার সিকিউরিটি বন্ধক দেওয়ার মতো নেই বা গোল্ডও নেই, কিন্তু টাকার খুব প্রয়োজন। তখন কি করবে? তখন এই এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, মার্জিনে মানে শেষ সীমায় দাঁড়িয়ে আছে। তাহলে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি মানে হচ্ছে যখন ব্যাংকের কাছে আর কোনো অ্যাসেট নেই, সিকিউরিটিও নেই বন্ধক দেওয়ার মতো, গোল্ডও নেই, তখন কি হবে না উইদাউট সিকিউরিটিতে তখন আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেবে।
কিন্তু এই পারমিশনটা সব ব্যাংকের নেই, এই পারমিশনটা শুধু আছে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকেরই। সেই শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক কোনো বন্ধক না দিয়ে, কোনো গভর্নমেন্ট সিকিউরিটি না দিয়ে, গোল্ড সিকিউরিটি না দিয়েও কিন্তু রাতারাতি টাকা ধার নিতে পারে, এবং এই টাকা ধারটা কিন্তু লিমিটেড। এই টাকা ধার নেওয়ার সময় কি করতে পারে, ব্যাংকের যে এসএলআর কোটা, ব্যাংকের একটা এসএলআর কোটা থাকে। এসএলআর কোটা মানে হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, যে কিছু পরিমাণ লিকুইড অ্যাসেট রাখতেই হয়। সেই এসএলআর কোটার মধ্যে যেটা রাখা থাকে, যেটা সেই এসএলআর কোটাতে সিকিউরিটি থাকে। এসএলআর কোটাটা আমি ডিসকাশন করব। তো এসএলআর কোটার সিকিউরিটিটাও ডিপোজিট রেখে দেয়, বুঝতে পারছো? মানে আমরা যে কূপ ভাঁড়টা বলি, সেইটা ধরো এসএলআর কোটা, মানে ওইটা খুব রেয়ারেস্ট অফ দ্য সিচুয়েশনে ইউজ হবে। তো এসএলআর কোটা রাখতেই হয়, কারণ প্রত্যেকটা ব্যাংকের ডিমান্ড লাইবিলিটি আছে। তাহলে হট করে যখন টাকার দরকার হয়, তখন সেই ডিমান্ড লাইবিলিটি ম্যাচ করার জন্য এসএলআর কোটা থেকে কিন্তু খরচ করতে হয়। তাহলে এসএলআর কোটা থেকে যখন সিকিউরিটি দিয়ে টাকা নেবে, তখন সেটা হবে এমএসএফ। মানে এটা দ্য রেয়ারেস্ট সিচুয়েশন, যখন কোনো রাস্তা নেই তখন। তাহলে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কি, যখন কোনো একটা ব্যাংক তার এসএলআর কোটা থেকে যে সিকিউরিটি আছে সেটা ইউজ করতে পারে টাকা ধার নেওয়ার জন্য, বা অ্যাকচুয়ালি এটা কোলেটারাল ফ্রি ধরো। তো এই যে কোলেটারাল ফ্রি লোন, সেইটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। অবশ্যই বুঝতে পারছো যে এটার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু বেশি হবে, যেহেতু সিকিউরিটি বা বন্ধকটা কম নিচ্ছে, তাহলে কিন্তু রেট অফ পার্সেন্টেজটা বেশি হবে। রিস্ক বেশি হচ্ছে, তো আরবিআইয়ের কাছে রিস্ক, তো এমএসএফে টাকা দেওয়া মানে আরবিআইয়ের কাছে একটা রিস্ক। আর এই রিস্কের জন্যই বলছে যে সব ব্যাংক কিন্তু পাবে না। ব্যাংক বলতে শুধুমাত্র শিডিউল কমার্শিয়াল ব্যাংকেই কিন্তু এই এমএসএফটা দেওয়া হয়, এমএসএফের ফ্যাসিলিটি। এই এমএসএফ ফ্যাসিলিটিতে যে আরবিআই এই যে কোনো ব্যাংকের যে এসএলআর কোটা, সেই এসএলআর কোটা থেকেও কিন্তু বন্ধক রাখতে পারে, যে কি অল্প পরিমাণ সিকিউরিটি থাকে। এসএলআরের খুব 20%, ধরো এসএলআর এখন কত আছে, 20% রাখে, সেই 20% কোটা থেকেই কিন্তু খরচ করা হয়, মানে দেওয়া হয় বন্ধক। আর 1 কোটি এবং তার মাল্টিপল হিসাবে টাকা দেওয়া হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে এমএসএফটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস, এমন একটা বিপন্ন সময় ব্যাংকের জন্য, যখন এমএসএফের থ্রু দিয়ে টাকা নিতে হচ্ছে। তো এটা কিন্তু শিডিউল কমার্শিয়াল ব্যাংকে দেওয়া হয়। তাহলে এই কোশ্চেনটা পড়ে যে এমএসএফের মাধ্যমে কে টাকা নিতে পারে, অনলি শিডিউল কমার্শিয়াল ব্যাংক। এরপর আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম এসএলআর, এই এসএলআরটা একটু ভালো করে বুঝো। এসএলআরটার জন্য সমস্যা, এসএলআর কি হচ্ছে, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। প্রত্যেক ব্যাংকের আমি ফার্স্ট যে বললাম যে ডিমান্ড লাইবিলিটি অ্যান্ড টাইম লাইবিলিটি আছে। তো এই ডিমান্ড এবং টাইম লাইবিলিটি যে আছে, ডিএল এবং টিএল, সেটা থেকে কি হচ্ছে এনডিটিএল, সেটা থেকে হচ্ছে এনডিটিএল। তো এই টোটাল নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটির কিছু পার্সেন্টেজ কিন্তু ব্যাংকে রাখতে হয়। কেন রাখতে হয়, তাহলে তো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে যদি কোনো টাকায় না রাখে। ব্যাংকের কাছে কিছু পরিমাণ আরবিআইয়ের কাছে গচ্ছিত রাখতে হয়, সেই গচ্ছিত পরিমাণটা হচ্ছে এনডিটিএল। এই এনডিটিএলটা হচ্ছে তার টোটাল অ্যাসেটের নেট। তো সেইটার একটা পার্সেন্টেজ, টোটাল মনে করো 100 কোটি টাকা, এটা উদাহরণ হিসাবে একটু ভালো বুঝো, উদাহরণ দিচ্ছি। 100 কোটি টাকার টোটাল হচ্ছে এনডিটিএল। এইবারে আমি যদি ফ্রি হ্যান্ড দিয়ে দিই যে 100 কোটি তোমার আছে, এইটা টোটালটাই ব্যাংকে লোন হিসাবে খাটাও, তাহলে কি করবে, টোটালটাই ব্যাংকে লোন হিসাবে চালিয়ে দেবে। তাহলে ব্যাংকের কাছে যে কোনো সময় দেউলিয়া হবার চান্স থাকবে। তো আরবিআই কি করলো, বললো না, এই 20 crore তুমি লিকুইড অ্যাসেট কি কি হয়, ক্যাশ হতে পারে, গোল্ড হতে পারে এবং সিকিউরিটি হতে পারে, এই তিনটা হতে পারে। এই তিনটার মধ্যে টাকাটা রাখো, সেই 20% টাকাটা রাখো। এই 20% যে টাকাটা রাখলো, টোটাল এনডিটিএলটা ছিল কত, 100 crore। এইটার থেকে যে 20% মানে 20 কোটি টাকা এই ক্যাশ হিসাবে, গোল্ড হিসাবে এবং সিকিউরিটি হিসাবে রাখতে হবে। এইটাই হচ্ছে এসএলআর, মানে মিনিমাম যত পার্সেন্টেজ এনডিটিএলের
আরবিআইয়ের কাছে গচ্ছিত রাখা হবে। এনডিটিএলের মিনিমাম যত পার্সেন্টেজ লিকুইড অ্যাসেট হিসাবে আরবিআইয়ের কাছে রাখতে হবে। লিকুইড মানে হচ্ছে যেটা যত তাড়াতাড়ি কারেন্সিতে কনভার্ট করা যায়। লিকুইডিটি মানে হচ্ছে কোনো জিনিসকে যখন আমরা বলি লিকুইড, তার মানে ওটা হচ্ছে সহজে কনভার্ট করা যায়। তো সবচেয়ে লিকুইড হচ্ছে কিন্তু নোট, কারেন্সি নোট হচ্ছে সবচেয়ে লিকুইড। সবচেয়ে লিকুইড হচ্ছে কারেন্সি নোট, কারণ যে কোনো টাইম ইউজ করা যাবে। আর সবচেয়ে কম লিকুইড হচ্ছে তোমার এই টাইম লাইবিলিটি, এগুলো তো সবসময় পাওয়া যায় না, 5 বছর বাদ কিন্তু টাকাটা রিটার্ন পাবো। তাহলে এইগুলো হচ্ছে এই এসএলআরের ক্ষেত্রে কি করা হয়, ক্যাশ গোল্ড সিকিউরিটিতে কিন্তু টাকা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ টাকা ব্যাংকের যে মোট সম্পত্তি আছে তার কিছুটা এইগুলাতে রাখতে হয়, এবং এইটা রাখা হয় আরবিআইয়ের কাছে, আরবিআইয়ের কাছে গচ্ছিত রাখা হয়। সেটা হচ্ছে এসএলআর। তাহলে এসএলআরের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিগুলো কী কী হয়, ট্রেজারি বিল হতে পারে, ডেটেড সিকিউরিটিতে হতে পারে, স্টেট ডেভেলপমেন্ট লোন হতে পারে বা আদার্স। এই ট্রেজারি বিলটা সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রেজারি বিল অনেকে আলোচনায় আমরা শুনি। ট্রেজারি বিল মানে হচ্ছে শর্ট টার্ম সিকিউরিটি। ট্রেজারি বিল মানে কি, শর্ট টার্ম সিকিউরিটি, যাদের ম্যাচুরিটি হয় 91 দিনে ম্যাচুরিটি হতে পারে, 182 দিনে, 364 দিনে ম্যাচুরিটি হয়। মানে একটা শর্ট টার্ম সিকিউরিটি যার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 91, 182 এবং 364, মানে 91-এর যে মাল্টিপল বা গুণিতকে থাকে, এবং 1 বছরের মধ্যেই আর ম্যাচুরিটি, ওই জন্যই বলা হয় শর্ট টার্ম। শর্ট টার্ম মানি টি বিলস, মানে ট্রেজারি বিলস মানে হচ্ছে শর্ট টার্ম মানি টি বিলস। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় কিন্তু ইস্যু করতে পারে, ভারত সরকারই একমাত্র ট্রেজারি বিল ছাড়তে পারে, ইস্যু করতে পারে। এছাড়াও আছে এসডিএল, স্টেট ডেভেলপমেন্ট লোন। তো সিকিউরিটি হয় এই 4 রকমের সিকিউরিটি আছে। কি কি আছে, ট্রেজারি বিল আছে, ডেটেড সিকিউরিটি আছে, এসডিএল আছে, আর আরবিআই করা নোটিফাই করা জিনিস। তাহলে এইগুলো আছে এসএলআর হলো। এরপর আসছি আমি সিআরআর। সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও। এবার একটু আগে দেখলাম আমি লিকুইড হিসাবে রাখা হয়, এবার আমি বলছি ক্যাশ হিসাবে রাখা হয়। টোটাল 100 কোটি হচ্ছে এনডিটিএল ব্যাংকের আবার, এইখান থেকে বলে দিল যে ক্যাশ হিসাবে 4% রাখতে হবে। তো ক্যাশ হিসাবে ধরো 4% রাখতে হবে, মানে টোটাল যে পরিমাণ সম্পত্তি থাকবে তার কিছু একটা পার্সেন্টেজ মিনিমাম আরবিআইয়ের কাছে কারেন্ট অ্যাকাউন্টে রাখতে হবে। আরবিআইয়ের কারেন্ট অ্যাকাউন্টে প্রত্যেকটা ব্যাংকে কিছু পরিমাণ তার টাকা রাখতে হবে। কিসে না, হচ্ছে এনডিটিএলের ধরো 4% টাকা ওইখানে রাখিয়ে দিতে হবে। তাহলে এই এনডিটিএলের যে 4% রাখতে হচ্ছে, সেই 4% টাকা বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। এইটা কারেন্ট অ্যাকাউন্টে রাখছি। তাহলে যদি আরবিআইয়ের কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট তো পাবে না। তার মানে সিআরআরে যে টাকাটা রাখা হয় দ্যাট গেইনস নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট পাই নাই। কিন্তু আমরা যেটা এসএলআরে রাখলাম, এসএলআরে আমরা ক্যাশ রাখছি, গোল্ড রাখছি, সিকিউরিটি রাখছি, এইটাতে কিন্তু আমরা ইন্টারেস্ট পাবো। বুঝতে পারছো? তাহলে এসএলআরে যে এসএলআর কোটাতে আমি যে বললাম 20 কোটি রাখা হচ্ছে ব্যাংকের, 100 কোটির মধ্যে 20 কোটি এসএলআরে রাখা আছে, সেটা ক্যাশে রাখা আছে, গোল্ডে রাখা আছে, সিকিউরিটিতে রাখা আছে। তো এই টাকাটা কিন্তু ইন্টারেস্ট দিবে কাকে, ব্যাংকে। ব্যাংকে কিন্তু ইন্টারেস্ট দেবে, কারণ আরবিআই যখন এইগুলো রাখে তখন তাকে কিছু পরিমাণ ইন্টারেস্ট ব্যাংকে দিতে হয়, এটা সেভিংস তো। আর ওই যে কারেন্ট অ্যাকাউন্টে রাখে যেটা সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও মানে এটা নোট হিসাবে, টাকা হিসাবে, অনলি কারেন্সি, অনলি রুপিস, কারেন্সি হিসাবে রাখছে। তাহলে এইটাই কিন্তু ইন্টারেস্ট পাবে না, এবং এটা কারেন্ট অ্যাকাউন্টে রাখছে। বুঝতে পারছো? তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে একটা ব্যাংকের নিজস্ব যে এনডিটিএল আছে তার কিছু পার্সেন্টেজ, মিনিমাম যত পার্সেন্টেজ টাকা আরবিআইয়ের কারেন্ট অ্যাকাউন্টের খাতায় রেখে দিতে হয়, সেই টাকাটা হচ্ছে সিআরআর, এবং এই সিআরআরটার থেকে কোনো ইন্টারেস্ট কিন্তু ব্যাংক পায় না। কিন্তু এসএলআরে আমি কি বললাম যে গোল্ড হিসাবে রাখতে পারে, ক্যাশ হিসাবে রাখতে পারে, সিকিউরিটি হিসাবে রাখতে পারে, এবং সেইগুলো থেকে কিন্তু ব্যাংক রিটার্ন হিসাবে ইন্টারেস্টও পায়।
এরপর আসছি আমি ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে সরকারি যে সিকিউরিটি আছে বা অ্যাসেট আছে সেইগুলো কিন্তু, বা গিল্ট এজ সিকিউরিটি আছে সেইগুলার বিক্রি করা হয় বা কেনা হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। মানে ওপেন মার্কেট অপারেশন বলতে এখান থেকে কোয়েশ্চেন আসে যে ওএমও বলতে কি বোঝায়। ওএমও বা ওপেন মার্কেট অপারেশন বলতে বোঝায় বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। নেক্সট আরও দু একটা যে আছে কোয়ান্টিটেটিভ টুলস, সেই টুলসগুলো নিয়েও আলোচনা করবে। তো তোমরা এই ভিডিওটা ধৈর্য ধরে দেখো, অনেক লম্বা হয়ে গেছে, এবং এই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।